গত 14ই ফেব্রুয়ারি হঠাৎ করেই আমরা বেরিয়ে পড়েছিলাম একটা ডে ট্রিপে। সময় অভাবে অনেক দিন দূরে কোথাও যাওয়া হয় না, তাই কয়েকদিন ধরেই ভাবছিলাম কলকাতার কাছাকাছি এমন কোনো জায়গা থেকে ঘুরে আসতে, যেটার জন্য হাতে একদিন সময় রাখলেই যথেষ্ট। বেছে নিলাম এমন একটি জায়গা যা ভারতবর্ষে চীনা সম্প্রদায়ের মানুষের প্রথম বসতি হিসেবে পরিচিত। কলকাতার কাছাকাছি গঙ্গার ধারের এই ছোট্ট সুন্দর জায়গাটির রয়েছে আরও বেশ কিছু ঐতিহাসিক গুরুত্ব। সেই সব জানতে আর আমাদের সাথে জায়গাটি ঘুরে দেখতে আমাদের ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। বোহেমিয়ান সোলসের সাথে আপনার যাত্রা শুভ হোক। আজকে 14 ফেব্রুয়ারি, অনেক দিন আমাদের কোথাও বেরোনো হয় না, সেই জন্য ভাবলাম 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আর শনিবার রয়েছে উইকেন্ড, তো এই উপলক্ষে কাছে পিঠেই কোথাও ঘুরে আসি। আজকে খুব দূরে কোথাও যাচ্ছি না। কলকাতা থেকে কত কিলোমিটার? কলকাতার থেকে যদি এখান থেকে তো 35-40 কিলোমিটার হবে, বাট কলকাতা যদি প্রপার মানে এক্সাইড মোড় থেকে কত হবে সেটা পরে আমি বলে দেবো। আচ্ছা, এক্সাইড মোড়টাকে যদি আমি সেন্টার করে ধরি কলকাতার, তাহলে ওখান থেকে হয়তো কত হবে, 25 কিলোমিটার হবে হয়তো, আচ্ছা। জানি না, সেটা আমি পরে, ওটা আমি পরে বলে দেবো। আমরা যাচ্ছি বজবজের কাছে অছিপুর বলে একটা জায়গায়। জায়গাটা সম্বন্ধে অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। আমরাও যে খুব বেশি জানতাম তা নয়, তবে খোঁজ খবর নিয়েছি। আর জায়গাটার বেশ কিছু ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তো চলুন গিয়েই সেই সব ঐতিহাসিক গুরুত্ব বিষয়ে না হয় বলবো। একটা সময় ছিল যখন আমরা এই 14 ফেব্রুয়ারি ঘুরতে বেরোতাম। যদিও এখন নিয়ম করে আর সেভাবে বেরোনো হয় না, তবে এবছরটা উইকেন্ড পড়ে যাওয়ায় পুরনো দিনগুলোকে মনে করে আবার বেরিয়ে পড়লাম। চার্লডেক থেকে বেলেঘাটা হয়ে এবারে আমরা পড়লাম বাইপাসে। এখন আমরা মা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। যতবারই মা ফ্লাইওভারের ওপর দিয়ে যাই না, এখান থেকে কলকাতাটাকে দেখতে খুব সুন্দর লাগে। এই যে ডান দিকে আইটিসি রয়্যাল হোটেল, আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল, আর বাঁ দিকে হচ্ছে মেট্রোর লাইন গেছে, অরেঞ্জ লাইন, মেট্রোর অরেঞ্জ লাইন। এটা কোন স্টেশন? বরুণ সেনগুপ্ত। আমরা এখন পার হচ্ছি কলকাতার খিদিরপুরের বাস্কিউল ব্রিজ দিয়ে। বাস্কিউল ব্রিজ হলো ভারতবর্ষের হাতে গোনা দু একটি চলমান ব্রিজের মধ্যে একটি। খিদিরপুর ডক থেকে হুগলি নদীতে জাহাজ চলাচলের সময় এই ব্রিজের মধ্যবর্তী অংশ ভাঁজ হয়ে ওপরের দিকে উঠে যায়, যাতে বড় বড় জাহাজ সহজেই হুগলি নদীতে যেতে পারে বা হুগলি নদী থেকে খিদিরপুর ডকে প্রবেশ করতে পারে। সড়ক পথে যান চলাচলের জন্য এরকম চলমান রোড ব্রিজ ভারতবর্ষে খুব কমই রয়েছে।
এখন আমরা রয়েছি সম্প্রীতি ফ্লাইওভারের ওপরে। এই সম্প্রীতি ফ্লাইওভার জিঞ্জিরা বাজার থেকে বাটানগর পর্যন্ত বিস্তৃত। আমরা এখন বজবজ এমজি রোডে বজবজ পার হচ্ছি। এখনো আধ ঘন্টা মতো লাগবে বলো? তো 22 মিনিট দেখাচ্ছে, বাকি রয়েছে 7.5 কিলোমিটার। রাস্তা খুব একটা ভালো না। না, তা ভালো না। মানে গাড়ি প্রায় 20-30 কিলোমিটার বেগে চলছে, তার বেশি খুব একটা ওঠা যাচ্ছে না। মাঝখানে সম্প্রীতি ফ্লাইওভারে একটু, তাও সেখানেও 40 ছিল বোধহয় স্পিড লিমিট। স্পিড লিমিট 40 ছিল, একটু এদিক ওদিক করে চালিয়েছে। হ্যাঁ, পূজালি ম্যাপ দেখাচ্ছে অছিপুরার 300 মিটার। In দেখা যাক। 200 meters, you will arrive at your destination. থ্যাংক ইউ। তাও এত জ্যামের রাস্তা পেরিয়েও 1 ঘন্টা 40 মিনিট ধরো। 1:20 শুরু করেছি, 2টো বাজছে। You have arrived. ঠিক আছে, অ্যারাইভড হয়ে গেছি আমি। এইটি রোডটা কোনটা সেটা দেখতে হবে। একদম পুরো সোজা এসে গঙ্গায় পৌঁছে গেছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই যে সামনেই দেখা যাচ্ছে গঙ্গা। অছিপুর জায়গাটি ভারতবর্ষে চীনা সম্প্রদায়ের মানুষের প্রথম বসতি হিসাবে পরিচিত। জায়গাটির নামকরণ হয়েছে টং ওছি নামক এক চীনা ব্যবসায়ীর নাম থেকে। 1770-এর দশকে ওয়ারিং হেস্টিংসের আমলে তিনি ভারতবর্ষে আসেন। হেস্টিংস তাকে বজবজের কাছে এই জমিটি লিজ দেন, যেখানে তিনি ভারতের প্রথম চিনিকল স্থাপনা করেন, এবং তার হাত ধরেই ভারতবর্ষে চীনা শ্রমিকদের আনাগোনা শুরু হয়। আমরা এখন ঘুরে দেখব অছিপুরের মধ্যে বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের আজকের প্রথম দ্রষ্টব্য স্থান, চাইনিজ টেম্পল বা চীনা মন্দির। টং ওছি তাঁর চিনিকলের শ্রমিকদের আধ্যাত্মিক প্রয়োজনের জন্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। চীনা স্থাপত্য রীতিতে তৈরি এই মন্দিরটি দেখতে খুবই সুন্দর। এই মন্দিরে পূজিত হন পৃথিবীর দেবতা তুতি গং এবং তাঁর সহধর্মিণী তুতি পো। গুগলে আমরা দেখেছিলাম এই মন্দিরটি সারাদিনই খোলা থাকে। আমরা দুপুরবেলা পৌঁছেছিলাম, তখন মন্দিরের 2টি প্রবেশদ্বারই বন্ধ ছিল। তবে স্থানীয়দের থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম সাধারণভাবে মন্দিরটি খোলা বন্ধের কোনো নির্দিষ্ট সময় নেই। যিনি এই মন্দিরটির দেখাশোনা করেন তিনি সকালবেলা একবার মন্দির খুলে পুজো করে দেন। তবে চীনা নববর্ষের সময় এই মন্দিরের জমজমাট রূপ দেখা যায়। কলকাতা এবং দেশের বিভিন্ন জায়গা থেকে
হাজারে হাজারে চীনা সম্প্রদায়ের মানুষ এখানে ভিড় করেন। চীনা মন্দির দেখে বেরিয়ে গঙ্গার ধারে সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের আজকের পরের গন্তব্য বারুদঘরের দিকে। অষ্টাদশ শতাব্দীর শেষ দিক এবং ঊনবিংশ শতাব্দীর প্রথমের দিকে জলপথে নিরাপত্তাজনিত কারণ ও যুদ্ধের প্রয়োজনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রচুর পরিমাণে বিস্ফোরক বা বারুদ মজুত করার প্রয়োজন হয়ে পড়ে। জনবসতি থেকে দূরে গঙ্গার পাড়ে নিরিবিলি এই জায়গাটি বারুদ সংগ্রহের জন্য উপযুক্ত মনে করে ব্রিটিশরা এখানে একটি বিশাল ভূগর্ভস্থ ও অর্ধ ভূগর্ভস্থ কাঠামো তৈরি করে, যা বারুদঘর নামে পরিচিত। বারুদঘরের উপরের অংশটি দেখতে অনেকটা বড় অর্ধবৃত্তাকার গম্বুজের মতো। এর দেওয়াল অত্যন্ত পুরু করে তৈরি করা হয়েছিল, যাতে কোনো বড় বিস্ফোরণ ঘটলেও বাইরের এলাকা সুরক্ষিত থাকে। এর ভেতরে ছোট ছোট কুঠুরি রয়েছে, যেখানে বারুদ এবং অস্ত্র রাখা হতো। বারুদ ঠান্ডা ও শুকনো রাখার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে হাওয়া চলাচলের ব্যবস্থাও করা হয়েছিল। যদিও কালের নিয়মে বারুদঘর তার জৌলুস হারিয়েছে এবং এখানকার ভগ্নপ্রায় দশা দেখে সংস্কারের অভাব যথেষ্ট চোখে পড়ে, তবুও ইতিহাসের সাক্ষী হিসেবে এর কাঠামোটুকু আজও দাঁড়িয়ে রয়েছে। এখানে এই যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোর সব পুড়ে গেছে নাকি, বারুদ কারখানা বলে হয়তো কোনো সময় কি বিস্ফোরণ হয়েছিল, যে সব গাছগুলো এরকম মরে গিয়ে এরকম ন্যাড়া হয়ে দাঁড়িয়ে আছে। এই কাছে এই জায়গাটাতেই রয়েছে এই গাছগুলো, এই গাছ জায়গাটাই রয়েছে, অনেকগুলো রয়েছে বড় বড় গাছ। এবং
বারুদঘর থেকে বেরিয়ে গঙ্গার ধারের অপূর্ব সুন্দর রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি টং ওচির সমাধি দেখতে। আর এই হলো টংওচির সমাধি। দেখতেই পাচ্ছেন সমাধিটি কোনো সাধারণ সমাধির মতো দেখতে নয়। এর উজ্জ্বল লাল রং এবং অশ্বক্ষুরাকৃতি আকার দুটোই চীনারা অত্যন্ত শুভ বলে মনে করেন, তাই টংওচির সমাধিটি এরকম দেখতে। প্রতি বছর চীনা নববর্ষের সময় কলকাতার চীনা বাসিন্দারা এখানে আসেন এবং তাদের পূর্বপুরুষকে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই জায়গাটা খুব সুন্দর, গঙ্গাটা কতখানি দেখা যাচ্ছে, আর কি চওড়া জায়গাটা। হাওয়াটা কি ভালো লাগছে না? এত রোদ কিন্তু হাওয়াটার জন্য গরম লাগছে না। আমরা এখন গঙ্গার ধারে বসে হাওয়া খাচ্ছি একটু। 3টে বাজে, প্রচণ্ড চড়া রোদ, কিন্তু হাওয়াটা এত ভালো লাগছে। আর এই জায়গাটা গঙ্গা অনেকখানি চওড়া, জায়গাটা আসতে একটু সমস্যা হতে পারে, গাড়ির রাস্তা খুব একটা ভালো না, রাস্তা অনেক জায়গায় ভাঙা আছে, শুধু সম্প্রীতি ফ্লাইওভারটা বাদ দিলে রাস্তা বেশিরভাগ জায়গায় খারাপ, কিন্তু আসার পরে ভালো লাগবে। সবথেকে বড় কথা, যারা ইতিহাস ভালোবাসেন বা ঐতিহাসিক জায়গা যেতে পছন্দ করেন তাদের ভালো লাগবে, কারণ কলকাতার এত কাছে যে এতটা ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন একটা জায়গা রয়েছে, সেটা খুব বেশি আমরা অন্তত জানতাম না। অনেকে জানেন হয়তো, তবে আমরা জানতাম না। আমাদেরই মতো কেউ যদি না জানেন, আমাদের ব্লগ দেখে যদি আসতে ইচ্ছা হয় আসতে পারেন। ছোট্ট ট্রিপ, হ্যাঁ, এটা ডে ট্রিপ, কয়েক ঘন্টার ট্রিপ, বেশি দূরত্ব নয়। মানে রবীন্দ্র সদন থেকে 26 কিলোমিটার মাত্র, যদিও রাস্তা খুব চাপের। ট্রেনেও আসা যায়, স্টেশন থেকে অটো করে এসে তারপর টোটো করে ঘুরতে পারেন। ট্রেনে স্টেশনটা পরে ডেসক্রিপশন বক্সে লিখে দেবো পরে। টংওচি সমাধি দেখার পরে আমরা গঙ্গার ধারে একটু হাঁটতে বেরোলাম। রোদ থাকলেও গঙ্গার ধারের সুন্দর হাওয়ায় তা গায়ে লাগছিল না। নদীর ধারের অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খেজুর গাছের সারি, ঘাটে বাঁধা নৌকা, সব মিলে একটা দারুণ সুন্দর পরিবেশের সৃষ্টি করেছিল। চোখের সামনেই বিপুল জলরাশি দেখতে দেখতে মন গেয়ে উঠল।
ক্ষণে ক্ষণে মনে মনে শুনি অতল জলের আহ্বান। মন রয় না রয় না রয় না ঘরে, মন রয় না। গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখলাম ওখানে স্থানীয়দের একটি বাৎসরিক কালী পুজো হচ্ছে। কি অপূর্ব সুন্দর মায়ের মুখ দেখুন। ধীরে ধীরে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছিল, আর চারিদিকের প্রাকৃতিক পরিবেশ আরও মনোরম হয়ে উঠছিল। গঙ্গার ধারে আরও কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এলাম আমাদের আজকের দিনের শেষ দ্রষ্টব্য টেলিগ্রাফ অফিসে। অছিপুরের এই টেলিগ্রাফ অফিস ভারতবর্ষের প্রথম টেলিগ্রাফ লাইনের এক অবিচ্ছেদ্য অংশ। 1850 সালে ভারতবর্ষে প্রথম পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক টেলিগ্রাফ লাইন পাতা হয়েছিল, যেটি ছিল কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত বিস্তৃত এবং এর দৈর্ঘ্য ছিল 30 মাইল। সেই সময় কলকাতা ছিল ব্রিটিশ ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র। বঙ্গোপসাগর থেকে কোনো জাহাজ যখন হুগলি নদীতে প্রবেশ করত, জোয়ার ভাটার উপর নির্ভর করে সেটি কলকাতায় পৌঁছাতে বেশ অনেকটা সময় নিত। অছিপুর যেহেতু কলকাতার বেশ কিছুটা আগে অবস্থিত, তাই এখান থেকে টেলিগ্রাফের মাধ্যমে বার্তা পাঠালে কলকাতার পোর্ট কমিশনাররা আগে থেকেই জানতে পারতেন কোন জাহাজ আসছে এবং তাতে কী ধরনের পণ্য রয়েছে। যদিও বারুদঘরের মতো এই টেলিগ্রাফ অফিসটির অবস্থাও জরাজীর্ণ, তাও ভারতবর্ষের প্রথম টেলিগ্রাফ লাইনের অন্তর্গত এই টেলিগ্রাফ অফিসটির ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করা যায় না।
এখন বাজছে বিকেল 4:40। আমাদের অচিপুর একদিনের ডে ট্রিপ সেরে আমরা এবারে বাড়ি ফেরার পথ ধরলাম। রাস্তা খারাপ, তাই যেতে ঘন্টা দুয়েক টাইম তো লাগবেই। গাড়ির কাঁচ দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন। সূর্যি মামা পাটে যেতে বসেছে। সন্ধে হয়ে এলো। সম্প্রীতি ফ্লাইওভারের আলোগুলো ধীরে ধীরে জ্বলে উঠছে। খুব সুন্দর লাগছে চারপাশটা। আমরা এখন মা ফ্লাইওভারে, আর এই হলো আলোকময় রাতের কলকাতার সৌন্দর্য। আমাদের একদিনের ডে ট্রিপ এখানেই শেষ হলো। অছিপুর হ্যাঁ, আপ ডাউন মিলে মোটামুটি আমাদের জায়গা থেকে 80 কিলোমিটার হয়েছে। 85 কিলোমিটার সল্টলেক থেকে। সল্টলেক থেকে। এটা যদি রবীন্দ্র সদনকে সেন্টার হিসেবে ধরা যায় তাহলে আপ ডাউনে হয়তো 50 কিলোমিটার হবে, এটা 52 কিলোমিটার হবে। ভালো জায়গা। রাস্তাটা একটু খারাপ, একটু না ভালোই খারাপ। এটা ছাড়া বাকি ওইখানে অছিপুরের ভেতরের রাস্তাগুলো খুবই ভালো, সরু কিন্তু ভালো। সরু কিন্তু ভালো, আর শান্ত জায়গা, সুন্দর, মানে ছিমছাম জায়গা, কোনো বেশি ঝামেলা ঝঞ্ঝাট নেই। ছিমছাম একদিনের একটা ট্রিপ ভালোই লাগবে, করাই যাবে। মানে একদিনের জন্য যদি একটু নদীর ধার, নিরিবিলি, আর একটু ঐতিহাসিক টাচ, ঐতিহাসিক একটু ছোঁয়া আর কি, ইতিহাসের ছোঁয়া বিভিন্ন রকম, আর কলকাতার খুব কাছে, এরকম যদি জায়গা কেউ খোঁজে তাহলে এটা মনে হয় খারাপ লাগবে না। না, তবে খুব কাছে হলেও যেটা বলে দেওয়া ভালো, রাস্তাটা যেহেতু অতটা ভালো না, একটু সময় লাগবে। মানে সময় লাগবে ওই মোটামুটি যেতে 1.5 ঘন্টা 40-45 মিনিট মতো লেগেছে। আর ফিরতে 2 ঘন্টা। ফিরতে সে তো আমাদের কলকাতার রাস্তাতেই জ্যাম রয়েছে বলে। আদারওয়াইজ ভালো লাগবে। বেশ ভালো। আর সব থেকে ভালো যেটা, নদীর ধারটা খুব সুন্দর। যদিও আজকে ওখানে একটা কালী পুজোর জন্য অনেক মাইক বাজছিল, যেটা আমার একটু নীরবতাটাকে একটু করছিল, ডিস্টার্ব করছিল, বাট আদারওয়াইজ ভালোই, বেশ
নদীর ধারটা বেশ বসতেও ভালো লাগবে একদম। আর নদীর সব থেকে যেটা মজার ব্যাপার, একদম নদীর মানে পাড় দিয়ে গাড়ি চালানো যাচ্ছে, মানে মানে রাস্তাটাই হচ্ছে পাড়ে একদম, মানে মানে পাশেই আর কি নদীর জল, এরকম ব্যাপার। তো এটা একটা মজার ব্যাপার। আর আছে। বাকি তো ব্যাস এইরকমই সব ইনফরমেশনই মোটামুটি দেওয়া হয়েছে। তো ভালো ট্রিপ, একটা ছোটোখাটো ট্রিপ। এরকম ছোটোখাটো ট্রিপ কলকাতায় অনেকেই লোকজন খোঁজে, তো খুঁজে পাওয়া যায় না খুব একটা। আমরাও খুঁজি, আমরাও মাঝে বিভিন্ন জায়গায় খুঁজে বার করার চেষ্টা করি। সবারই একটু ইচ্ছে করে একটু কলকাতার আশেপাশে 40-50 কিলোমিটারের মধ্যে কোনো একটা জায়গায় যদি যাওয়া যায়, কিন্তু খুঁজে পাওয়া যায় না খুব একটা। তো আমরা এটা পেয়ে একটু গেলাম, ভালোই লাগলো। ঠিক আছে, আপাতত তাহলে এই ট্রিপ এখানেই এই শেষ। ট্রিপ এখানেই শেষ। আবার আবার পরের ট্রিপে আবার দেখা আমরা হবে। ভিডিও বানাবো, দেখা হবে। টাটা, বহেমিয়ান সোলসের সঙ্গে থাকুন সবাই। গুড নাইট।